দর্শক, চলতি বিষয় দেশে বা প্রবাসে যেখানে বসে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি প্রতিটি সমস্যার একটি সমাধান আছে, প্রতিটি প্রশ্নের একটি উত্তর আছে। শুধু দরকার সৎ আলোচনা, সাহসী সিদ্ধান্ত এবং সঠিক মানুষের সঠিক কথা। চলতি বিষয় সেই কথারই মঞ্চ। আজকে অতিথিকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মামুন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ডক্টর মামুন আহমেদ, আপনাকে চলতি বিষয়ের এই সেটে স্বাগতম। বাস্তবতার মুখোমুখি আমরা যে প্রসঙ্গে এসেছি সেই প্রসঙ্গে যদি আরেকবার আলোকপাত করি, যেমন বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে দেশে 8,85,000 স্নাতক বেকার এবং স্নাতক পর্যায়ে বেকারত্বের হার যা বলছিলাম 13.5%। অথচ যারা শিক্ষাই পাননি তেমন মানুষের ভেতরে বেকারত্বের হার 1.5%। এই বিপরীত চিত্র কি ইঙ্গিত দেয় না যে বিশ্ববিদ্যালয় শিক্ষা শুধু আসলে সমস্যার সমাধান না করে বরং নতুন কোনো সমস্যা তৈরি করছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয়াম্বেলে যে বিষয়গুলো আপনি তুলে আনলেন, স্পেশালি একটা রিসার্চের রেফারেন্স দিয়ে, এটি বাস্তবতা, অস্বীকার করবার কোনো উপায় নাই। ঐতিহাসিকভাবে আমাদের শিক্ষা যে ব্যবস্থা, বিশেষভাবে আমাদের যে উচ্চশিক্ষা, সেটার প্রধান লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, দক্ষতা অর্জন করা নয়। ফলশ্রুতিতে জ্ঞান নির্ভর শিক্ষা, দক্ষতা নির্ভর শিক্ষা না হওয়ার কারণেই আমরা যে গ্র্যাজুয়েট আমরা তৈরি করি, এইসব গ্র্যাজুয়েটরা জব মার্কেটের সাথে সামঞ্জস্য খুঁজে পায় না। শুধু তাই না, তাদের যে যাপিত জীবন, পূর্ণাঙ্গ যে জীবন, সে জীবনের সাথে অনেক ক্ষেত্রে সে যে শিক্ষা অর্জন করে তার খুব বেশি রিলেভেন্সটা খুঁজে পায় না। এটি অনেক দিন থেকে আমাদের উচ্চশিক্ষার যে লক্ষ্য, সে যেটা নির্ধারিত লক্ষ্য, সেটা হচ্ছে জ্ঞান প্রদান করা, জ্ঞান সৃষ্টি করা এবং তার সাথে দক্ষতা যুক্ত না করার ফলশ্রুতিতে আমরা অনেক দিনের পুঞ্জীভূত অবস্থার কারণে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সুতরাং আপনি যা বলেছেন, রিসার্চ যা বলছে, বাস্তবতা ব্যক্তিগতভাবে আমি নিজে অনুধাবন করি এবং মনে করি বাস্তবতা আসলে তাই। আসলে স্যার, আপনার কাছ থেকে আমরা প্র্যাকটিক্যাল যে ভিউটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো আসলে আমরা প্রায়শই বুঝে থাকি যে সার্টিফিকেট প্রদানের মেশিন বা মিল হিসেবে অনেকে বলছেন যে ডিগ্রি দেওয়া হয় কিন্তু দক্ষতা তৈরি হয় না। সো এই ধরনের মন্তব্যকে আপনি আসলে কিভাবে ডিফেন্ড করবেন? আমি ডিফেন্ড করব না। যেটি বাস্তবতা আমি বাস্তবতায় মেনে নিব এবং বাস্তবতা মেনে নিয়ে সমস্যার সমাধান কিভাবে করতে হয় আমি সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে পারি। সেটি কি? এটা সত্য যে আমরা যে জ্ঞান নির্ভর আমাদের যে উচ্চশিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে তার সাথে যুক্ত করার প্রয়োজন আছে দক্ষতা। আমরা যে গ্র্যাজুয়েটদের তৈরি করি, তারা শুধু জ্ঞানই অর্জন করবে না, একই সাথে তারা দক্ষ হয়ে উঠবে। তাদের যে ছাত্র জীবনে যে সময়টা তারা শিক্ষার্থী থাকবে, ওই সময়ই তারা ন্যূনতম দক্ষতা অর্জন করবে, যাতে করে সে যথাযথ চাকরি খুঁজে পায়, চাকরি ক্ষেত্রে যথাযথভাবে সে পারফর্ম করতে পারে। সুতরাং সেই প্রাথমিক দক্ষতাটা তার থাকার প্রয়োজন আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদের বর্তমান যে পদ্ধতি, আমাদের কোর্স কারিকুলাম, সিলেবাস এবং পঠন পাঠন, গবেষণার সব কিছু মিলে যে পদ্ধতি আমাদের আছে, তা এই অংশটুকুকে পুরোপুরি সাপোর্ট করে না। যার ফলে আমাদেরকে সত্যিকার অর্থে ইতিবাচকভাবে আমাদের এই উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে রূপান্তর করতে হবে। উই নিড টু ট্রান্সফর্ম। ওকে, আমরা এই মুহূর্তে এই ট্রান্সফরমেশনের জন্য কাজ করছি। আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে মানসম্পন্ন শিক্ষা ফর শিওর, তার সাথে এমপ্লয়েবল করা, শিক্ষার্থীদেরকে এমপ্লয়েবল করে তোলা, তাদের মধ্যে দক্ষতা যারা তারা অর্জন করতে পারে, তারা যাতে দক্ষ হয়ে জব মার্কেটে যেতে পারে সেই ব্যবস্থা তৈরি করা এবং একই সাথে নৈতিকতার মানদণ্ডে তারা উচ্চ নৈতিকতার শিক্ষার্থী হয়ে যাতে বের হয়ে আসতে পারে, গ্র্যাজুয়েট হয়ে যাতে বের হয়, সেই ব্যবস্থাটা তৈরি করা। সো আমরা গুরুত্ব দিচ্ছি হচ্ছে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার সাথে জব মার্কেটের এবং জীবনের রিলেভেন্স তৈরি করার ক্ষেত্রে,
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা অথবা দক্ষতা অর্জন করার ক্ষেত্রে এবং একই সাথে নৈতিক শিক্ষার ক্ষেত্রে। সো কালেকটিভলি আমরা এমন একজন গ্র্যাজুয়েট তৈরি করতে চাই আমাদের ইউনিভার্সিটিগুলোতে যারা সত্যিকার অর্থে জব মার্কেটে সে যা করতে চায়, সে যদি চাকরি করতে চায় চাকরির ক্ষেত্রে সে যাতে তার শিক্ষাটাকে রিলেভেন্ট মনে করতে পারে, সে যদি এন্টারপ্রেনিউর হতে চায় তাহলে সেখানেও যাতে তার শিক্ষাটাকে সে রিলেভেন্সি পায়, যাতে মনে করতে পারে যে ইয়েস দিস ইজ রিলেভেন্ট। আর যদি সে কোনো কিছুই করতে না চায়, না শুধুমাত্র একজন শিক্ষিত মানুষ হিসেবে জ্ঞানের চর্চা করতে চায় অথবা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হতে চায়, তারপরও সে যাতে মনে করে যে জ্ঞান সে অর্জন করেছে ইউনিভার্সিটিতে, তার সাথে তার এই যাপিত জীবনেরও একটা রিলেভেন্স সে যাতে খুঁজে পায়। মিনিং ইজ শিক্ষার সাথে জীবনের সম্পর্ক থাকতে হবে। আমরা সেরকম গ্র্যাজুয়েটই তৈরি করতে চাই এবং সেভাবেই শিক্ষা ব্যবস্থাটাকে রূপান্তর করতে চাই। আমাদের এই মুহূর্তে আমাদের জন্য একটা আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে বর্তমান সরকার তার যে নির্বাচনী ইশতেহার সরকারের এবং প্রায়োরিটি যেগুলো ফিক্স করেছে তার মধ্যে এই স্কিল বেসড এডুকেশন, তারপর আপনার নৈতিকতার শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, এই প্রত্যেকটা জিনিসকে ইনক্লুড করেছে। সুতরাং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি যা কিছু করতে চাই সরকারের প্রায়োরিটি একই জায়গায় এসে একই বিন্দুতে এসে মিশেছে, যার ফলে আমরা আশা করছি এই ট্রান্সফরমেশনটা খুব সহজেই এবং অল্প দিনের মধ্যেই সেটা আমরা করতে পারবো। অ্যাটলিস্ট উইল ইনিশিয়েট এবং ইনশাল্লাহ উইল গেট দ্য ফ্রুট। স্যার এক্সেলেন্ট। আসলে এই পার্টিকুলার এরিয়াতে আমরা আরও কয়েকটা স্টেপে কথা বলার আশা করি সুযোগ পাবো। একটা জিনিস শুধু মাথায় আনা দরকার, সেটা হচ্ছে আমরা তো আসলে শহুরে শিক্ষা এবং গ্রামাঞ্চলের শিক্ষা নিয়ে প্রায়শই কথা বলি, বা গ্রামাঞ্চলে যেসব আমার শিক্ষিত বেকার আছে তাদেরকে নিয়েও প্রায়শই আনি। একটা স্টাডি বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রায় 28.24% স্নাতক বর্তমানে বেকার। গ্রামাঞ্চলে বেকারত্বের হার শহরের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি। এরকম বাস্তবতায় আপনি যেটা বললেন যে যেটার সাথে স্টুডেন্ট ফিট হতে পারবে, যে ধরনের জীবনাচরণের সাথে সে ফিট হতে পারবে, ওই ধরনের শিক্ষাটা দরকার। এই বাস্তবতায় আসলে আপনি ইউজিসি প্রধান হিসেবে কিভাবে রিলেট করতে চান? দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের উচ্চশিক্ষায় যত শিক্ষার্থী আছে সবচেয়ে বেশি পরিমাণে শিক্ষার্থী হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ যেগুলো আছে সেই ইউনিভার্সিটি কলেজগুলোতে পড়াশোনা করে। এবং আপনি যথার্থই বলেছেন, আপনি যে ডেটাটা উপস্থাপন করেছেন এটি বাস্তব এবং এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। শহরে যারা, তারা বিভিন্নভাবে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে তারা কোনো না কোনো ফরম্যাটে ইন্ডাস্ট্রির সাথে এক ধরনের শিক্ষার্থী থাকাকালীন সময়ে কোনো না কোনো মিনিমাম হলেও এক ধরনের এঙ্গেজমেন্টের মধ্যে যাওয়ার মিনিমাম স্কোপটা তাদের থাকে। যেই স্কোপটা আপনি যেটা বলেছেন শহরের বাইরের যারা, তাদের সেই স্কোপটা রিলেটিভলি কম। এটা এগেইন আমাদেরকে ইঙ্গিত করে, সেটা হলো আপনার ইন্ডাস্ট্রির সাথে আমার একাডেমিয়ার যে রেলেভেন্স, এই রেলেভেন্সটা আমাকে বাড়াতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদেরকে এমনভাবে করতে হবে, এই মুহূর্তে কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যাতে করে এই মফস্বল বলতে আমি ঢাকা শহরের বাইরের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে আছে তার সাথে ওই অঞ্চলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সংযোগটা কীভাবে বৃদ্ধি করা যায় না, সেই নিয়ে আমরা কাজ করছি এবং সে নিয়ে কাজ হচ্ছে। স্যার একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যেমন আমরা অনেক সময় বাইরের বিশ্বের উদাহরণ টেনে অনেক কথা বলি। কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রোগ্রাম আছে, আমরা আসলে অনেক দূর যাত্রার কথা বলতে পারি, কিন্তু আসলে ওখানে যেমন প্রোগ্রাম অ্যাডভাইজারি কমিটিতে বেশ কিছু ইন্ডাস্ট্রি সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু উদাহরণ আমাদের প্রায় সামনে আসে, যেমন শিক্ষার্থীদের স্নাতকের আগে প্রায় 500 ঘন্টা ইন্ডাস্ট্রি ওয়ার্কশপ সম্পন্ন করতে হয়। আসলে এই বাস্তবতা আমাদের দেশে আমরা জানি বেশ কঠিন, কিন্তু কিছু ক্ষেত্রে কি বাধ্যতামূলক অবস্থা তৈরি করা যায়? আপনি যথার্থ বলেছেন। আমি একটু সময় নিয়ে আপনার প্রশ্নটা জবাব দিতে চাই। বিষয়টা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সাথে যদি একাডেমিয়ার লিঙ্কেজ যদি তৈরি না করা যায়, তাহলে ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি যে জব মার্কেট, ইটস নট এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, মানে গভর্নমেন্টের জব অফারিং এন্টিটি যেগুলো, সেগুলোকেও আমি এর মধ্যে ইনক্লুড করে নিচ্ছি। সেখানে প্রয়োজনীয়তাটা কী, তাদের চাহিদাটা কী, সেটা যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে না পারি, সেটাকে যদি আমরা আমাদের কোর্স কারিকুলাম সিলেবাস এর মধ্যে যদি আমরা ইনক্লুড করতে না পারি, তাহলে
আমরা সত্যিকার অর্থে যে মানের গ্র্যাজুয়েট এবং যে প্রয়োজনীয়তার নিরিখে গ্র্যাজুয়েটটা তৈরি করতে চাই সেটা করতে পারবো না। সেই নিরিখে আমাদের দুটো জিনিস করা প্রয়োজন আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির চাহিদাটা বোঝার জন্য এবং ইন্ডাস্ট্রির সেই চাহিদাটা আমাদের কোর্স কারিকুলার মধ্যে ইনক্লুড করার জন্য ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ যারা তাদেরকে এই প্রসেসের সাথে ইনক্লুড করে নেওয়া, যেটি আপনি বলেছেন কানাডাতে আছে, যেটা আপনি বলেছেন অনেক উন্নত দেশে আছে। আমি মনে করি সেটা করা প্রয়োজন। উই আর প্ল্যানিং অন ইট, না উই আর ওয়ার্কিং অন ইট, আমরা কীভাবে সেটাকে করতে পারি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে শিক্ষার্থীরা সরাসরি যাতে করে জব মার্কেটের জন্য প্রস্তুত হতে পারে ইন্ডাস্ট্রিতে, যা তাদের জন্য ইন্টার্নশিপ যেটা বা অ্যাপ্রেন্টিসশিপ যেটা আছে সেটার ব্যবস্থা করা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোকে, একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে যেমন এগিয়ে আসতে হবে, একই সাথে এগিয়ে আসতে হবে ইন্ডাস্ট্রিগুলোকে, জব অফারিং এন্টিটি যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এখন এই দুইটা গ্রুপের মধ্যে ব্রিজিং করবে কে? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এই রোলটা প্লে করতে চায় এবং করবে, যাতে করে এই দুই গ্রুপের মধ্যে একটা ব্রিজিং হয়, যাতে করে এখন যা হচ্ছে আমাদের দেশে একদম যে ইন্ডাস্ট্রির সাথে আমাদের একাডেমিয়ার লিঙ্কেজ যে একদম নাই তা কিন্তু না, আছে, তবে সেটা স্ক্যাটার্ড ওয়েতে আছে। আমরা চাই কম্প্রিহেন্সিভ ওয়েতে একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যাতে করে এই এঙ্গেজমেন্টটা তৈরি হয়। এই এঙ্গেজমেন্টটা শুধু জব অফারিং অথবা জব রেডি গ্র্যাজুয়েট তৈরি করার জন্য না, এর সাথে যুক্ত হতে হবে আমাদেরকে রিসার্চ। ইন্ডাস্ট্রির রিসার্চের প্রয়োজন আছে, কারণ ইন্ডাস্ট্রির যেসব প্রবলেমগুলো আছে সে প্রবলেম সলভ করার জন্য যে রিসার্চ করার প্রয়োজন আছে, আবার সে রিসার্চ করার জন্য দক্ষ জনশক্তি আছে আবার ইউনিভার্সিটিগুলোতে। সুতরাং ইন্ডাস্ট্রিগুলোকে তাদের প্রয়োজনেই ইউনিভার্সিটিগুলোর সাথে এঙ্গেজড হতে হবে, যাতে করে তার প্রবলেম সে যাতে সলভ করতে পারে। সো এই জায়গাটাও ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন মাঝখানে বসে তা দুই পক্ষের মধ্যে ব্রিজিং করার জন্য উই আর প্ল্যানিং অন ফরমেশন অফ এ লাইক কাইন্ড অফ প্ল্যাটফর্ম, যাতে করে সবাইকে ব্রিজ করা সম্ভব হয়। ফ্যান্টাস্টিক। আসলে এই ধরনের উদ্যোগ আমরা আসলে অচিরে যতটুকু দ্রুত জানতে পারবো, দেখতে পারবো, সেই ব্যাপারটা আসলে ভালো হবে। যেহেতু কারিকুলাম নিয়ে কথা বলছিলাম, সো আপনি যেহেতু যে প্রসঙ্গে আনলেন যে কারিকুলামের পরিবর্তন, আমরা কি আসলে যে ধরনের কারিকুলামের ভেতর দিয়ে ইউনিভার্সিটির লেখাপড়াগুলোকে নিয়ে যাচ্ছি, এই কারিকুলামের পরিবর্তন করে একটু যুগোপযোগী এবং সময়ের সাথে তাল মিলিয়ে নেওয়ার যে একটা কোনো সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ কি ইউজিসির আছে? দেখুন, একটা জিনিস হচ্ছে কি, আমাদের ইউনিভার্সিটিগুলোতে তাদের যে কোর্স কারিকুলাম যেটা আছে সেটা ইমপ্রোভাইজ করার জন্য পরিবর্তন করার একটা প্রথা আছে, সবসময় সেটা হয়ে থাকে, যার ফলে দেখা যাচ্ছে প্রতিনিয়তই কিন্তু ইউনিভার্সিটিগুলো তাদের কোর্স কারিকুলামকে ইমপ্রোভাইজ করছে। আবার প্রয়োজনীয়তার নিরিখে সেটাকে আরেকটু ইমপ্রোভাইজ করার সুযোগ আছে, প্রয়োজন আছে। আমরা সেই জায়গাটাতে জোর দিতে চাই। ওকে, আরেকটা জায়গায় আমরা জোর দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা একজন গ্র্যাজুয়েট যে বিষয়ের উপর পড়াশোনা করছে সেই বিষয় হয়তো তাকে যথেষ্ট স্কিলফুল হিসেবে তৈরি করবে না জব মার্কেটের জন্য। সেই জায়গায় আমরা তার জন্য এই একাডেমিয়াতেই আপনার কোর্স কারিকুলামের বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওর আপনার এই যে সিলেবাস কারিকুলাম এর বাইরে তার জন্য সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু ইনিশিয়েটিভের কথা চিন্তা করছি, যাতে করে একজন ছাত্র শিক্ষার্থী অবস্থায় সে কিছু সফট স্কিল তার মধ্যে ডেভেলপ করা সম্ভব হয় এবং একই সাথে তার নৈতিক শিক্ষাটাও যেন তার সাথে ইনক্লুডেড থাকে। এটাকে ইনক্লুড করে আমরা কিছু প্ল্যান করছি, কিছু মডিউল তৈরি করছি, যাতে করে শিক্ষার্থীদেরকে সফট স্কিল ডেভেলপমেন্টে এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে, এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে নৈতিকভাবে ভ্যালু টিচিং, এগুলো যাতে আমরা তাদের জন্য ইনক্রিজ করতে পারি, সেই প্ল্যান উই আর ওয়ার্কিং অন ইট। হোপফুলি খুব তাড়াতাড়ি সেগুলো আপনারা দেখতে পারবেন। বেসিক্যালি আমরা যেটা বুঝতে চাই সেটা হলো ইউজিসি আসলে যে ব্রিজিংটার কথা বলছিলেন, ইউজিসি কাইন্ড অফ এক ধরনের পলিসি ফ্রেমওয়ার্কের দিকে এগোতে চায় আমার যেটা মনে হচ্ছে। সো যদি এরকম পলিসি ফ্রেমওয়ার্কটা ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য হয় এবং যার মাধ্যমে আমরা আসলে মেধাসম্পন্ন পরবর্তী জেনারেশনগুলোকে একটা স্ট্রাকচারের ভেতর দিয়ে তাদেরকে একটা কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত করতে পারি, এরকম পথেই যদি আসতে চাই, তাহলে কি আমরা এইভাবে জিনিসটাকে দেখি যে এক ধরনের একটা কর্মমুখী শিক্ষার সংযোগ প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে থাকবে? এটা হলো আমার স্যার একটা পার্ট অফ দ্য কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন হচ্ছে, তারা কি
প্র্যাকটিক্যালি স্পিকিং এখন তো আসলে এআই বা একেবারেই অ্যাডভান্স টেকনোলজির জমানা চলে এসেছে। সো এই পার্টিকুলার সাইটগুলোতে যখন আমরা বলি যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি এই কর্মক্ষেত্রে যে জিনিসগুলো বেশি দেখা যায় সেগুলো আগেই ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে যাবে, যাতে করে তারা আসলে পরবর্তী সময়ে স্টেপটা রাখতে পারবে। আপনার প্রশ্নটার প্রথম অংশটুকুর আগে জবাব দেই, সেটা হচ্ছে আমরা চাই আমাদের স্টুডেন্টরা প্রথম বর্ষ থেকে তারা ডিজিটাল স্কিল যেটা এটা তাদের মধ্যে যাতে তৈরি হয়, ওকে, সফট স্কিল তাদের মধ্যে যাতে করে ইনফিউজড হয়, যাতে করে হবে কি প্রথম বর্ষ থেকেই তার এই স্কিলটা সে ইউজ করে সামনের দিকে এগোতে পারবে। সে যদি মনে করে যে ওই সময় কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে জড়িত হতে পারে বেসড অন দিস সফট স্কিলস, সেটির জন্য যাতে প্রস্তুত হতে পারে, সেটা হচ্ছে একটা দিক। আমরা টোটালিটিতে চাই আমাদের গ্র্যাজুয়েটরা শুধুমাত্র জব মার্কেটের জন্য রেডি হবে তা কিন্তু না। আমরা কিন্তু একটা বিষয় হচ্ছে বোধহয় মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। সেটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন যে পারপাস সেটা হচ্ছে জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞানের চর্চা করা। ইউনিভার্সিটিগুলো সেগুলো থেকে বের হয়ে আসবে, আমরা সেটা চাই না। আমরা চাই জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণ সহ জ্ঞানের চর্চার যে প্রচলিত পদ্ধতির মধ্যে ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে থাকবে, পাশাপাশি শিক্ষার্থীদেরকে জব মার্কেটের জন্য স্কিলফুল হিসাবে গড়ে তোলা, তাদেরকে যাতে পর্যাপ্ত দক্ষতা নিয়ে তারা বের হতে পারে। ফলশ্রুতিতে যেটা হবে যে আমাদের যে গ্র্যাজুয়েট যারা তৈরি হবে তারা তাদের পছন্দ অনুযায়ী জব মার্কেটে প্লেসমেন্টটা তারা করে নিতে পারবে। দ্যাটস হোয়াট আওয়ার পারপাস ইজ। থ্যাংক ইউ। আসলে একটা সঠিক সূত্র ধরেই যদি এভাবে বলি, অনেক রকম কর্পোরেটদের কাছ থেকে আমরা প্রায়শই শুনি যে কর্পোরেট ইনস্টিটিউট বা কর্পোরেট বডি তারা ইউনিভার্সিটির সাথে জয়েন্ট কোলাবোরেশনে অনেক উদ্যোগ নিয়েছেন, চেয়ার প্রতিষ্ঠা করার ব্যাপারেও তারা উদ্যোগ নিয়েছেন, কিন্তু প্রায়শই তেমন কোনো কোঅপারেশন তার ইউনিভার্সিটিগুলো থেকে পাননি, এরকম কিছু প্রশ্ন এসে যায়। দেখুন হয়েছে কি, আমাদের দেশে ট্রেডিশনাল মাইন্ডসেট তো আছে, ওকে, সেটা কখনো কখনো কোনো ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে যে প্রতিবদ্ধকতা তৈরি করে না তা কিন্তু না, করে। কিন্তু আমাদের তো পেছনে ফিরে তাকানোর সুযোগ নাই, আমাদের তো উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, তাই তো? আমাদেরকে যদি সামনের দিকে দিতে হয়, কোঅর্ডিনেটেড ওয়েতে এই কাজগুলো কীভাবে করা যায় সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এবং আমি আপনাকে নিশ্চিত করছি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বর্তমানে আমরা যেভাবে কাজ করছি, আমরা চাই ইন্ডাস্ট্রির সাথে এই একাডেমিয়ার লিঙ্কেজ তৈরি করার ক্ষেত্রে সব ধরনের সাপোর্ট দেওয়া, সেটা নীতি থেকে শুরু করে যত ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে আমরা সেটা করতে চাই। কোনো জায়গায় যদি ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রিকে একসাথে বসানোর ক্ষেত্রে যদি আমাদের ডিরেক্ট কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয়, আমি বলছি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান হিসেবে উইল গো ফর ইট। ফ্যান্টাস্টিক। আমাদের এই আলোচনার পরবর্তী স্টেপটা আমরা আসলে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সগুলোকে আমরা সামনে আনতে চাই, যেমন ইন্টার্নশিপ, যেমন খণ্ডকালীন চাকুরি। আমরা বাইরের দেশে আমাদের আজ থেকে 80-90 দশকে যারা বাইরের দেশে স্থিত হয়েছেন, থেমেছেন, তাদের মুখ থেকেও শুনেছি, বর্তমানও শুনি, ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা শুরু করার শুরু থেকেই এক একটা স্টুডেন্ট কিন্তু কিছু খণ্ডকালীন চাকুরির সুযোগ পান। এই জাতীয় ব্যাপারগুলো কি বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোকে এই মুখী করানোর ব্যাপারে স্টুডেন্টদের ব্যাপারে ইউজিসির কোনো ভূমিকা হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়ে একেবারে প্র্যাগম্যাটিক পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করছি, আমরা প্ল্যাটফর্ম তৈরি করছি যাতে করে স্টুডেন্টরা তাদের ছাত্র জীবনে শিক্ষার্থী অবস্থায় তারা যাতে ইন্টার্নশিপ বলি, অ্যাপ্রেন্টিসশিপ বলি অথবা পার্ট টাইম জব বলি, এই সুযোগগুলো তারা তৈরি করতে পারে, এই সুযোগগুলো তারা গ্রহণ করতে পারে। এই জায়গায় হোয়াট উই আর প্ল্যানিং ইজ, আমরা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এই জব মার্কেটের সাথে, ইন্ডাস্ট্রিগুলোর সাথে, জব অপরচুনিটিস যেখানে আছে, ওয়ার্ক প্লেসের সাথে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী থাকা অবস্থায় ব্রিজ করার এবং ইন্টার্নশিপ প্রথার মধ্য দিয়ে এই জিনিসটা চালু করার প্ল্যান করছি। এটার ইনিশিয়ালি আমরা যেটা করছি সেটা হচ্ছে সবাইকে আহ্বান করার আগে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন নিজেই এই কাজটা করতে চায়। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন খুব তাড়াতাড়ি আমার যতগুলো আমাদের এন্টিটি আছে প্রত্যেকটা এন্টিটিতে আমরা কিছু ইন্টার্নশিপ চালু করছি, যার ফলে
স্টুডেন্টদেরকে আমরা এই জব অফারিংয়ের মধ্য দিয়ে আমরা সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে দ্য কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট উই আর প্ল্যানিং, দ্য কাইন্ড অফ প্ল্যাটফর্ম উই আর ওয়ার্কিং অন, তার সাথে যাতে করে সব ধরনের ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়গুলো এঙ্গেজড হতে পারে। আমাদের রিসেন্ট কিছু উদাহরণ আছে, যেমন ইউজিসির একটা সাম্প্রতিক একটা কর্মশালায় বলা হয়েছে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারি বোর্ড, তারপরে টেকনোলজি ট্রান্সফার অফিস কিংবা ফ্যাকাল্টি ডুয়েল এমপ্লয়মেন্টের সুপারিশ এগুলো এসেছে আর কি। তো এই সুপারিশগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কি এবং এই ধরনের ব্যাপার আমরা কবে নাগাদ দৃশ্যমান আমি হবে? আপনাকে এটুকু বলি যে আপনি যে প্রোগ্রামের কথা বললেন সেটা হচ্ছে আমরা সেটা ইনিশিয়েট করেছি। আমরা উই হ্যাভ এ ডিফাইন্ড গোল। আমরা বাংলাদেশের হায়ার এডুকেশন সেক্টরটাকে ট্রান্সফর্ম করতে চাই টু দ্য পজিটিভিটি ফর শিওর, এবং উই আর কনফিডেন্ট আমরা সেটা করতে পারবো, কারণ দ্য কাইন্ড অফ সাপোর্ট উই আর গেটিং ফ্রম দ্য গভর্নমেন্ট, না এটা আমরা নিশ্চিত সেটা আমরা করতে পারবো। আমরা এইটার জন্য একটা ওয়ার্কশপ, ন্যাশনাল লেভেলে একটা ওয়ার্কশপ করেছি, অনারেবল প্রাইম মিনিস্টার সেখানে ছিলেন, ওখান থেকেই প্রপোজালগুলো এসছে। এই যে প্রপোজালগুলোর কথা আপনি বললেন, এগুলো আমরাই ইনভাইট করেছি, এই কারণে ইনভাইট করেছি যাতে করে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং অফকোর্স উইল গো ফর ইট। ওয়েল, আসলে মৌলিক গবেষণা আসলে আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, এই প্রসঙ্গটা আমরা প্রায়ই বলি। এবং মৌলিক গবেষণার ক্ষেত্রে আমরা যদি গবেষকের লেভেলটাকে উন্নীত না করতে পারি, আমরা যদি ফলোয়ারশিপ মেন্টালিটি থেকে ইনভেন্টর মেন্টালিটিতে না আসতে পারি, এই জায়গাগুলোর ক্ষেত্রে ইউজিসির কোনো ভূমিকা থাকবে? থ্যাংক ইউ এই প্রসঙ্গটি উত্থাপন করার জন্য। দেখুন, বাংলাদেশে আমরা যেই পরিমাণ অথবা যে মানের গবেষণা করি, আমাদের প্রত্যাশা অনুযায়ী সেটা অনেক কম। তার একটা প্রধান কারণ হিসেবে আমরা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডিং নাই। কথাটা একদম সত্য। হ্যাঁ, গবেষণার ক্ষেত্রে যে পরিমাণ অর্থায়ন করা প্রয়োজন তা আমরা চাহিদার তুলনায় খুবই কম, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মতো এই উদীয়মান অর্থনীতির একটা দেশে এই এই গবেষণা খাতটাকে ফান্ডিংটা করার জন্য গভর্নমেন্ট কতটুকু প্রস্তুত, সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। সরকারের সরাসরি অর্থায়ন একটা, কিন্তু গবেষণার জন্য সরাসরি সরকারের অর্থায়নের বাইরেও অর্থায়নের কিন্তু বিভিন্ন সোর্স আছে। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনালি, মানে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জয়েন্ট কোলাবোরেশনের মধ্য দিয়ে অর্থায়নের একটা ব্যাপার আছে। তারপর ইন্টারন্যাশনাল বিডিংয়ের মধ্য দিয়ে রিসার্চ প্রজেক্টে আমাদের রিসার্চাররা, আমাদের সায়েন্টিস্টরা, ওনারা ইন্টারন্যাশনাল বিডিংয়ের মধ্য দিয়ে যেসব প্রজেক্ট উইন করেন তার মধ্য দিয়ে অর্থায়নের একটা সুযোগ তৈরি হয়। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রির কাছ থেকে আপনার গবেষণার জন্য অর্থায়নের একটা স্কোপ তৈরি করা। তাহলে এই তিনটা প্রধান উপায় হচ্ছে গবেষণার ক্ষেত্রে আপনার অর্থায়নের। সেক্ষেত্রে গভর্নমেন্ট ওর ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সরাসরি যে অর্থায়নটা করে সেটার পরিমাণটা কম, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, না আমাদের এটা উন্নত করা প্রয়োজন আছে। কিন্তু বাকি যে দুইটা সোর্স আছে, ওই দুইটা সোর্সে অর্থায়ন যাতে আরও বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের পক্ষ থেকে যত ধরনের প্রণোদনা দেওয়া প্রয়োজন আছে, সেটা নীতি সহায়তা থেকে শুরু করে ওনাদের ডকুমেন্টেশন প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সেটা দিতে সবসময় প্রস্তুত আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের এফোর্ট আছে যে অর্থ, মানে সরাসরি যে অর্থটা আমরা প্রদান করি, সে অর্থটার পরিমাণটাও বাড়ানো। কিন্তু একই সাথে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অর্থায়ন কম, অর্থের পরিমাণ কম, কিন্তু সে অর্থেরও আপনার যথাযথ ব্যবহার হতে হবে। হ্যাঁ, অপটিমাম ইউটিলাইজেশন। আমি সেই গবেষণা খাতেই অর্থায়ন করতে চাই যে গবেষণা খাত সরাসরি আমার দেশের, আমার সোসাইটির, আমার ব্যবস্থার এই সমস্যার সমাধানের ক্ষেত্রে যেটা রিলেভেন্ট, এবং একই সাথে প্রপার ইউটিলাইজেশন অফ মানি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের অনুষ্ঠানের যে প্রান্তে এসে পৌঁছেছি, তাতে আপনার কাছ থেকে আমরা মৌলিক বেশ অনেকগুলো পয়েন্ট পেয়েছি এবং ধারণা করতে পারছি যে ইউজিসি আসলে বেশ কর্মমুখী শিক্ষা এবং উদ্যোগগুলোকে একটা সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে পরবর্তী যারা এখন মাত্র ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে এমন স্টুডেন্টদের জন্য একটা সামনে ফিউচারের দিগন্ত উন্মোচন করতে পারবে। বাট আমরা যদি এইভাবে বলি যে 4-5 বছরের মাথায় যে ছেলেটা আজকে ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে 4-5 বছর পরে বের হবে, সেই স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের মাধ্যমে করা যে উদ্যোগগুলো, যে কর্মমুখী উদ্যোগগুলো, সেগুলোকে সে শুরুতেই কিভাবে ভিজিবল দেখতে পাবে? ওকে, আমি আপনাকে একটা কথা নিশ্চিত করে বলি, দ্য
কাইন্ড অফ ইনিশিয়েটিভস উই আর প্ল্যানিং, এগুলো আমরা যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, এবং ইনশাল্লাহ আমরা পারবো, সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং আমাদের মূল স্টেক হোল্ডার যারা ইউনিভার্সিটিগুলো কালেকটিভলি কাজ করে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, বাংলাদেশের উচ্চশিক্ষার কাছ থেকে সাধারণ মানুষের অনেক দিনের যে প্রত্যাশা, আমি বিশ্বাস করি সে প্রত্যাশার অনেকটুকু পূরণ হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের একটা যে কোনো একটা উদ্যোগ ফল পেতে কিছুটা সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে? আমরা যদি আজকেও শুরু করি, এটা ফল পেতে হয়তো আমাদের কিছুদিন সময় লাগবে, কিন্তু আমি মনে করি যে আমাদের গ্র্যাজুয়েটদের জন্য বা আমাদের যারা স্টুডেন্ট আছে না, তাদের এখনই তাদের জন্য কিছু ইনিশিয়েটিভ থাকতে হবে যেগুলো যেখান থেকে তারা এই মুহূর্তেই বেনিফিটেড হবে। উই আর ওয়ার্কিং অন দ্যাট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার এই পার্টিকুলার উপস্থিতি থেকে আমরা অনেকগুলো দিক উন্মোচিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করছি। একটা ভেরি ফাইনাল ওয়ার্ড আসলে আমাদের বোঝা দরকার যে আমরা আপনার মুখ থেকে যে চ্যালেঞ্জের কথাগুলা বা যে ধরনের সামনের দিনে এগোনোর পথে যে বাধাগুলো আসতে পারে সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটা একটা জানতে চাইবো। তার পাশাপাশি যদি একটু হাইলাইট করেন যেটা আসলে সামগ্রিকভাবে ইউজিসি তাহলে তার কাজগুলোকে কিভাবে সমন্বিতভাবে দেখে বা তার কাজগুলো কি? দেখুন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন হচ্ছে রেগুলেটরি অথরিটি। আমরা বলি যে অ্যাপেক্স রেগুলেটরি বডি। মিনিং ইজ, বাংলাদেশে 180টা ইউনিভার্সিটি আছে। এই 180টা ইউনিভার্সিটির মধ্যে 180টা ইউনিভার্সিটিতে আমার প্রায় 5 মিলিয়ন, প্রায় 50 লাখ স্টুডেন্ট আমার এখানে পড়াশোনা করে। এক্স্যাক্টলি। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইজ দ্য গার্ডিয়ান, ওকে, অফ দিস হায়ার এডুকেশন সেক্টর। উই আর কনসার্নড অ্যাবাউট ইট, রাইট? আমরা সত্যিকার অর্থেই আমাদের গ্র্যাজুয়েটদের জন্য কোয়ালিটি এডুকেশন, জীবনমুখী এডুকেশন প্রোভাইড করার জন্য, তাদেরকে প্রপারলি এমপ্লয়েবল করার জন্য, দেশে এবং দেশের বাইরে প্রপারলি করার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন আমাদের স্টেক হোল্ডার ইউনিভার্সিটিগুলোকে সাথে নিয়ে সেটার প্ল্যান আমরা করছি। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে কিছু সীমাবদ্ধতাও আছে। সেটা হচ্ছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যখন সৃষ্টি হয়েছিল তখন আমাদের ইউনিভার্সিটি ছিল মাত্র 4টা, ওকে, 73তে, ওকে, 4টা বা 6টা যাই। এখন ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 180টা, রাইট? কিন্তু সে অর্থে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের সক্ষমতাটা বাড়েনি, কিছুটা বেড়েছে তবে পর্যাপ্ত পরিমাণে বাড়েনি। আমার একদিকে যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বাড়াতে হবে, একই সাথে এই বিশাল যে সেক্টর, এই সেক্টরটাকে প্রপারলি রান করানোর জন্য আমার প্রয়োজনীয় আপনার নীতি থেকে শুরু করে প্ল্যানিং থেকে শুরু করে সব কিছুই আমাদেরকে করতে হচ্ছে, আমরা করছি। তবে আমরা কনফিডেন্ট, ইনশাল্লাহ, দি ওয়ে উই আর মুভিং ফরওয়ার্ড, ইনশাল্লাহ উইল ডু সামথিং মাচ বেটার। আমরা জানি নতুন সরকারের প্রস্তাবনা বা ইশতেহারে বেশ কিছু জায়গা আছে, ইন্ডাস্ট্রি একাডেমি, অংশীদারিত্ব, ইন্টার্নশিপের ব্যাপারে আরো স্ট্রং স্ট্রেংথ আনা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনেক বেশি কমফোর্টেবল, আশাবাদী এই কারণে যে সরকারের যে আপনার প্রায়োরিটি এরিয়া, সেটার সাথে আমাদের প্রায়োরিটি এরিয়াটা ম্যাচ করেছে, যার ফলে আমরা কনফিডেন্টলি বলতে চাই যে আমরা উইল রিয়েলি মেক পজিটিভ রেফারেন্স। সো এই প্রাধান্য দেওয়া যেটা সরকার চাচ্ছে, আপনারাও আসলে ওই পথে হাঁটতে চাচ্ছেন। সো এই প্রেক্ষাপটে আপনার মুখ থেকে শেষ কয়েকটা কথা শুনতে চাই যে আসলে সম্ভাবনার কয়েকটা ক্ষেত্র যেটা ইউজিসি দেখতে পাচ্ছে, সেগুলো যদি দেখুন, আমাদের জানাতেন। আমরা ধন্যবাদ আপনাকে। আমি কথাটা এভাবে শেষ করতে চাই যে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে, স্পেশালি উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হবেন, তাদের প্রধান লক্ষ্য থাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হবার পর জীবন মান যাতে আগের তুলনায় উন্নত হয়। এই লক্ষ্যটা আমাদের অধিকাংশ গ্র্যাজুয়েটদের থাকে। এই প্রত্যাশা শুধু তার থাকে না, একই সাথে থাকে তার পরিবারের, হ্যাঁ, তার বাবা মায়ের থাকে, হ্যাঁ, তার পাড়াপড়শি সবাই তার কাছ থেকে এই এক্সপেকটেশনটা করে যে তার নিজের জীবন মান উন্নত হবে এবং এই উন্নত জীবন মান দিয়ে সে সমাজের মধ্যে পরিবর্তন আনবে, ইতিবাচক পরিবর্তন আনবে। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, বর্তমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেভাবে কাজ করছে, সাধারণ মানুষের যে প্রত্যাশা, আমাদের গ্র্যাজুয়েটদের উচ্চশিক্ষার কাছ থেকে তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি এবং ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না এটা একটা পজিটিভ ফল দেখতে।
ধন্যবাদ আপনাকে। ডক্টর মামুন আহমেদ আমাদের সাথে ছিলেন চলতি বিষয়ের আজকের পর্বে। আপনার পক্ষ থেকে শেষ বার্তাটা আমাদের সকলের উদ্দেশ্যে যদি আরেকবার বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের বেশ কিছু বছরে বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসার হয়েছে, আমাদের শিক্ষার্থী বেড়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু সেই অর্থে আবার উচ্চশিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহটাও বেড়েছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার মান বাড়েনি। উচ্চশিক্ষাকে আমরা জীবনমুখী করতে পারিনি। আসুন আমরা কালেকটিভলি চেষ্টা করি যাতে করে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য উন্নত মানের শিক্ষা দিতে পারি, যাতে করে তারা জীবনমুখী শিক্ষাটা পায়, তারা যে শিক্ষা পাবে তাতে করে তারা কর্মমুখী শিক্ষার মধ্যে যাতে করে তারা থাকতে পারে, এমপ্লয়েবল তারা যাতে হতে পারে উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, সেটি একটা দিক। একই সাথে চাই আমরা আমাদের শিক্ষার্থীরা যাতে করে নৈতিক মানদণ্ডে উচ্চ নৈতিকতা নিয়ে গ্র্যাজুয়েট হয়ে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হতে পারে। এই কাজে সংশ্লিষ্ট যারা আছে, আমি সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনে আমার যারা সহকর্মী আছেন, আমি সবার প্রতি আহ্বান জানাবো, লেটস ওয়ার্ক টুগেদার, যাতে করে যে মিশন আমরা নিয়েছি এই মিশন যাতে আমরা অ্যাচিভ করতে পারি। থ্যাংক ইউ।